দাবানল নিয়ন্ত্রণে কাজ করা হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত। চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং রাফিনিয়াকে চোখ রাঙিয়ে ফার্নান্দেজ বললেন, এই জয় বাংলাদেশের জন্য। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করা একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার এই ঘটনায় পাইলট নিহত হয়েছেন বলে দমকল বিভাগ জানিয়েছে। দেশটির দক্ষিণ পূর্বে অবস্থিত সানসেং কাউন্টিতে 20টিরও বেশি এলাকায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ। এমন সময় এই দুর্ঘটনার খবর এলো। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেছেন, উইসং কাউন্টির একটি পাহাড়ি এলাকায় দাবানল নেভানোর কাজে নিয়োজিত হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। আমাদের বলা হয়েছে যে ঘটনাস্থলেই একজন পাইলটকে মৃত ঘোষণা করা হয়েছে। দেশটির বন বিভাগ জানিয়েছে দুর্ঘটনার পর অগ্নি নির্বাপক হেলিকপ্টারগুলো গ্রাউন্ডে ফিরিয়ে আনা হয়েছে। হাইতিতে উদ্ধার অভিযানের সময় গ্যাং হামলার পর জাতিসংঘের একজন শান্তিরক্ষী সদস্য নিখোঁজ রয়েছেন। বুধবার জাতিসংঘ সমর্থিত বহুজাতিক নিরাপত্তা মিশন এ খবর জানিয়েছে। একজন অফিসারকে হত্যা করা হয়েছে। কেনিয়ার ইউনিফর্ম পরা প্রাণহীন একজন ব্যক্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জাতিসংঘের মতে সাম্প্রতিক বছরগুলোতে ক্যারিবীয় দেশটিতে গ্যাং সহিংসতার কারণে 10 লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বন্দুকধারীরা বাড়িঘর লুট করার পর অনেকেই অস্থায়ী এবং অস্বাস্থ্যকর আশ্রয় কেন্দ্রে ভিড় করছে। ফেব্রুয়ারিতে হাইতিতে সন্ত্রাসীদের হাতে নিহত আরেক কেনিয়ান কর্মকর্তাকে গত সপ্তাহে কেনিয়ায় সমাহিত করা হয়েছে। পূর্ব আফ্রিকান দেশটির বিরোধী নেতারা জাতিসংঘ মিশনের কর্মকর্তাদের আরও ভালোভাবে সজ্জিত করার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনে অবস্থিত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছে মস্কো। মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটি রাশিয়ার স্থাপনা এবং এটির নিয়ন্ত্রণ ইউক্রেন বা অন্য কোনো দেশে হস্তান্তর করা অসম্ভব। ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি যৌথভাবে পরিচালনা করাও গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে মন্ত্রণালয়, কারণ এতে করে কেন্দ্রটির ভৌত এবং পারমাণবিক নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত করা অসম্ভব। জাপোরিঝিয়া অঞ্চলটি আংশিকভাবে রুশ বাহিনী নিয়ন্ত্রিত। এটি ইউক্রেনের 4টি অঞ্চলের মধ্যে একটি, যেগুলো পূর্ণমাত্রার আক্রমণের 7 মাস পরে অনুষ্ঠিত গণভোটের মাধ্যমে সংযুক্ত করেছিল রাশিয়া। পশ্চিমা দেশগুলো গণভোটগুলোকে প্রতারণা উল্লেখ করে উড়িয়ে দিয়েছে। 4 দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুর 1টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার সফরের বিষয়ে জানা গেছে 26 থেকে 29 মার্চ চীন সফর করবেন তিনি। 26 মার্চ দুপুরে চীনের পাঠানো একটি উড়োজাহাজে ঢাকা থেকে রওনা হবেন। 27 মার্চ দেশটির হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেবেন ডক্টর ইউনূস। সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন তিনি। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুজিয়াংয়ের বৈঠক হতে পারে। 71-এ অর্জিত স্বাধীনতা রক্ষা করতে 24-এর অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। 55তম স্বাধীনতা দিবস উদযাপন করছে জাতি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদের চরণে ভালোবাসার ফুল দিয়েছেন প্রধান বিচারপতি, বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও উপদেষ্টা মণ্ডলী। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, 71 দেশকে জন্ম দিয়েছে, তবে বিগত সময় স্বাধীনতার ধারণা নষ্ট করা হয়েছে। 71-এ অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই 24-এর অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য অংশীদারিত্বকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তারা। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উদ্দেশ্যে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। বার্তায় তিনি বলেছেন, জাতীয় দিবস উপলক্ষে ভারত সরকার, জনগণ ও আমার পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক বার্তায় নরেন্দ্র মোদী বলেছেন, বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের ফুটবল প্রেমীদের অনেকেই গতকাল রাতে হয়তো ঠিকমতো ঘুমাতে পারেননি। ভোর 6টায় ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ।
সেহরি খেয়ে মাঝে যে অল্প একটু সময়, তখন ঘুমিয়ে নেওয়ার সুযোগ খুব কম, তাই হয়তো জেগেছিলেন অনেকেই। রাত জাগা চোখে আর্জেন্টিনার যেসব সমর্থকেরা ম্যাচটি দেখেছেন তাদের ঘুম কামাই দেয়া সার্থক। 2026 বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের এ ম্যাচে ব্রাজিলকে 4-1 গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। এ জয়ের পর আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের সমর্থকদের। মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে গোল করার পাশাপাশি একটি গোলও করিয়েছেন ফার্নান্দেজ। 68 টাচের মধ্যে যেগুলো ড্রিবলি করেছেন তাতে শতভাগ সফল। গোলের দুটো সুযোগ তৈরি করা ছাড়াও দুটি দারুণ পাসও দিয়েছেন চেলসি তারকা। সব মিলিয়ে গোটা ম্যাচেই দারুণ খেলেছেন ফার্নান্দেজ। জাপান এমন একটি অদ্ভুত বোতল আবিষ্কার করেছেন যা সমুদ্রের পানিতে রাখলে মাত্র 1 ঘন্টার মধ্যেই অদৃশ্য হয়ে যাবে, যার ফলে প্লাস্টিক দূষণ থেকে মুক্ত পাওয়া সম্ভব। দোকানের খাবারের প্যাকেট কিংবা পানীয়র বোতল, একবার ব্যবহারযোগ্য এমন প্লাস্টিক অনেক মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এটা বর্তমানে প্রকৃতি ও পরিবেশের জন্য বড় সমস্যা। প্রত্যেক বছর লাখ লাখ টন প্লাস্টিকের শেষ গন্তব্য হয় সমুদ্রে, যার বেশিরভাগই বায়োডিগ্রেডেবল নয়, যে কারণে এই প্লাস্টিক ভেঙে গিয়ে কাগজ কিংবা খাবারের মতো পচে যায় না, বরং শত শত বছর ধরে পরিবেশের মাঝে টিকে থাকে। পানীয়র বোতলের মতো বড় প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হলে সেগুলোকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এই মাইক্রোপ্লাস্টিক বন্যপ্রাণী খেয়ে ফেলতে পারে। বিজ্ঞানী ও উৎপাদকরা বছরের পর বছর ধরে প্রচলিত প্লাস্টিকের পরিবেশ বান্ধব বিকল্পের সন্ধান করে আসছেন। এবার জাপানের একদল গবেষক বলেছেন তারা এমন এক ধরনের প্লাস্টিক তৈরি করেছেন যা একেবারে সমুদ্রে মিশে যাবে। বিশ্বে এখনও পুনর্ব্যবহারযোগ্য কিছু প্লাস্টিক আছে, তবে এসব প্লাস্টিকের প্রধান সমস্যা হলো এই প্লাস্টিক যখন সমুদ্রের পানিতে চলে যায় তখন সেগুলো পানিতে মিশে যায় না। আবার কিছু প্লাস্টিক আছে যা ভেঙে না গিয়ে 500 বছরের বেশি সময় পর্যন্ত পানিতে টিকে থাকতে পারে। এই সমস্যার সমাধানের জন্য জাপানের রিকেন রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এমন এক ধরনের প্লাস্টিক তৈরি করেছেন যা শক্ত থাকবে এবং মাটি ও সমুদ্রের পানির মতো পরিবেশে পুরোপুরি মিশে যাবে। এমনকি এই প্লাস্টিকের কোনো মাইক্রোপ্লাস্টিক অবশিষ্ট থাকবে না। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখেছেন নতুন এই প্লাস্টিক লবণ পানিতে রাখার কয়েক ঘন্টার মধ্যেই ভেঙে যেতে শুরু করে। এছাড়া মাটিতে রাখা হলে নতুন এই প্লাস্টিক গলে গিয়ে একটি রাসায়নিক উপাদান তৈরি করে যা সার হিসেবে মাটিকে উর্বর রাখতে সহায়তা করে। জাপানি এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন বিজ্ঞানী তাকুজো আইদা। তিনি বলেছেন, নতুন এই উপাদান দিয়ে আমরা প্লাস্টিকের নতুন একটি পরিবার বানিয়েছি যা শক্তিশালী, স্থিতিশীল, পুনর্ব্যবহারযোগ্য। বহুমুখী কাজে ব্যবহারের উপযোগী এই প্লাস্টিকের গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি কোনো ধরনের মাইক্রোপ্লাস্টিক তৈরি করে না। চ্যানেল 52 নিউজ ডেস্ক। এবারের ঈদে গান শোনাবেন না ডক্টর মাহফুজুর রহমান। 2016 সাল থেকে প্রতি বছর নিজের টেলিভিশন চ্যানেলে একক সঙ্গীত অনুষ্ঠানে গান পরিবেশন করে আলোচনা সমালোচনার কেন্দ্রে থাকেন ডক্টর মাহফুজুর রহমান। করোনা প্রকোপে সব থেমে গেলেও থামেনি তার গান পরিবেশন। তবে এবার ঘটছে ছন্দপতন। আসন্ন ঈদ উল ফিতরে গান শোনাবেন না ডক্টর মাহফুজুর রহমান। মঙ্গলবার এই খবর জানিয়েছেন এটিএন বাংলার জনসংযোগ বিভাগ। 2016 সালের পবিত্র ঈদ উল আজহায় নিজের টেলিভিশন চ্যানেলে একক সঙ্গীত অনুষ্ঠানে গান পরিবেশন করে প্রথম আলোচনায় আসেন মাহফুজুর রহমান। এরপর থেকে প্রত্যেক ঈদেই তিনি নিয়মিত গাইতেন। এটিএন বাংলার জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, এবার ঈদে ডক্টর মাহফুজুর রহমান শোনাবেন না গান। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থতা ও ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত। শেষ ঈদে 2 ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান। গত কুরবানি ঈদে ভিন্ন রূপে হাজির হয়েছিলেন মাহফুজুর রহমান। বাংলা গানের পাশাপাশি তিনি গেয়েছিলেন হিন্দি গানও। আমার চোখের আলো শিরোনামে একক সঙ্গীত অনুষ্ঠানে তিনি পরিবেশন করেন একাধিক গান। এছাড়া ওয়াদা করো নামে দ্বৈত গানের একটি অনুষ্ঠানে তাকে দেখা গেছে নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনার সঙ্গে গান গাইতে। শুধু এটিএন বাংলায় নয়, এটিএন নিউজেও সম্প্রচারিত হয় তার আরেকটি একক সঙ্গীত অনুষ্ঠান জড়িয়ে আছি তোমায়। গান গাওয়ার পাশাপাশি সঙ্গীত নিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষাও করে থাকেন মাহফুজুর রহমান। কখনো রোমান্টিক, কখনো জীবন ঘনিষ্ঠ গান নিয়ে হাজির হন দর্শকের সামনে তার নিজস্ব ঢঙ্গে। তার গান নিয়ে যতই আলোচনা সমালোচনা থাকুক না কেন,
একটা বিষয় স্পষ্ট, তিনি থেমে থাকার মানুষ নন। উল্লেখ্য, ডক্টর মাহফুজুর রহমান একসময় শুধু গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু 2016 সালের পর থেকে তার নাম উচ্চারিত হয় মূলত একজন গায়ক হিসেবে। নিজের চ্যানেলেই প্রচার করেছেন একের পর এক একক সঙ্গীত অনুষ্ঠান। আলোচনা সমালোচনায় ভরা এসব গান নেট দুনিয়ায় বেশ সাড়া ফেলে। ঈদের গান মানেই এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের ভিন্ন সংযোজন। প্রতি ঈদেই ভক্তদের জন্য নতুন নতুন গান নিয়ে হাজির হন তিনি। যদিও গানের জন্য তিনি যতটা না প্রশংসিত হন, তার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ট্রলেরই শিকার হন। তবুও শ্রোতা দর্শকরা তার গান থেকে ঈদে অন্যরকম বিনোদন পেয়ে থাকেন। চ্যানেল 52 বিনোদন ডেস্ক।